বাংলাদেশ পূর্ব তিমুরের মধ্যে চুক্তি ও সমঝোতা স্মারক সই, খোলা হবে কনসুলেট, বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ঘোষণা। সড়কে থামছেই না মৃত্যুর মিছিল, কুমিল্লা, যশোর, বরগুনা ও ঝালকাঠিতে আলাদা সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত। ঢাকা জয়দেবপুর রুটে ছুটল 4 জোড়া কমিউটার ট্রেন, উদ্বোধন করলেন রেল উপদেষ্টা। 10 বাস নিয়ে চালু হলো বিআরটি প্রকল্প। মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, বাহারি ফুলে সেজেছে পুরো চত্বর, নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মিয়ানমার উত্তেজনা, সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার, বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় কয়েক লাখ রোহিঙ্গা। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। বাংলাদেশ পূর্ব তিমুর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও জোসে রামোস হোর্তা। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক করেন তারা। এ সময় দুদেশের মধ্যে একটি করে চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। যৌথ ব্রিফিংয়ে কনসুলেট স্থাপন, ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি সহ বাণিজ্য আরও এগিয়ে নেওয়ার আশাবাদ জানান এই দুই নেতা। আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা। রোববার সকালে ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তাকে গার্ড অফ অনার দেয় সশস্ত্র বাহিনীর চৌকস দল। সেনাকুঞ্জে তাকে এ গার্ড অফ অনার দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর প্রধান উপদেষ্টার কার্যালয়ে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে বাংলাদেশের সঙ্গে পূর্ব তিমুরের একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া ডিপ্লোম্যাটিক এবং অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি এবং দ্বিপক্ষীয় পরামর্শ সংক্রান্ত সমঝোতা স্মারক সই করে দুদেশ। যৌথ সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশংসায় ভাসিয়েছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। বলেন, বিশ্বে সম্ভবত ডক্টর ইউনূসই একমাত্র নেতা যার বহুমুখী যোগ্যতা রয়েছে। এছাড়া যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন দেশে যুদ্ধবিরতিতে বিশ্ব নেতাদের প্রতি তিনি আহ্বান জানান। At least 4 of the permanent members are involved directly or indirectly in some of the worst conflicts today in the world. Global leaders, particularly those sitting as permanent members of the UN Security Council, they have this privilege, the power, one, to prevent conflicts from happening. আর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আশাবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। Relationship continue to grow and we sign some agreements, but beyond the agreements we also make sure that our relationship on trade, on investments continue. এর আগে সকালে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার সঙ্গে সাক্ষাৎ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। ঢাকার সঙ্গে গাজীপুরের যোগাযোগ আরও সহজ করতে চালু হলো বহুল প্রতীক্ষিত কমিউটার ট্রেন সার্ভিস। রোববার সকাল 7টায় গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। নতুন এই সার্ভিস চালু হওয়ায় উচ্ছ্বসিত এই রুটে চলাচলকারী যাত্রীরা। সহকর্মী এম নজরুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। মাত্র 1 ঘন্টায় জয়দেবপুর থেকে কমলাপুর স্টেশন পৌঁছালো নতুন কমিউটার ট্রেন। যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে এখন থেকে ঢাকা জয়দেবপুর ঢাকা রুটে চলবে 4 জোড়া কমিউটার ট্রেন। সকালে জয়দেবপুর রেলওয়ে জংশনে আনুষ্ঠানিকভাবে এই রুটের ট্রেন সার্ভিস উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সার্ভিসটি শুরু হওয়ায় গাজীপুর থেকে ঢাকায় এসে সহজেই অফিস করতে পারবেন যাত্রীরা। ট্রেনের মাধ্যমে গাজীপুরের সঙ্গে ঢাকায় আসা যাওয়ার সময় আরও কমেছে বলে উচ্ছ্বাস প্রকাশ করেন যাত্রীরা। অনেক যানজট ছিল, এখন যে একটা নতুন ট্রেনের কারণে হচ্ছে যাতায়াতটা আরও সুবিধা হচ্ছে। হয় যখন অফিসে যায় দাঁড়ায় থাকে, এখন একটা ট্রেন চালু হতে সুন্দর মতো যাইতে পারবে। তারা ভীষণ কষ্ট করে ঢাকা যাওয়া আসা করতো, এখন সেক্ষেত্রে তাদের অনেক সুবিধা হবে। এটা আমাদের আরো অনেক দিনের চাওয়া গাজীপুরবাসীর, তো তার জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনায় রেখে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা। পরবর্তীতে নরসিংদী ঢাকা ও নারায়ণগঞ্জ ঢাকা রুটেও কমিউটার ট্রেন চালু করা হবে বলেও মন্তব্য করেন তিনি। এবং আমরা এখানে কিন্তু সব শ্রেণীর জন্য যাতায়াতের ব্যবস্থা রেখেছি, শুধু গাজীপুরেই নয়। আমরা ইনশাআল্লাহ আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবসে আমরা ঢাকা নরসিংদী ঢাকা এবং ঢাকা নরসিংদী একটা কমিউটার ট্রেন চালু করব।
সূচি অনুযায়ী তুরাগ কমিউটার বন্ধ থাকবে শুক্রবার এবং জয়দেবপুর কমিউটার বন্ধ থাকবে শনিবার। তুরাগ কমিউটার 2 জয়দেবপুর থেকে ভোর 6:30টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে এ ট্রেন থামবে। তুরাগ কমিউটার 4 ট্রেনটি জয়দেবপুর থেকে রাত 12:15টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এটি তেজগাঁও, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে থামবে। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরে চালু হলো বহুল প্রতীক্ষিত বিআরটি প্রকল্প। আপাতত 10টি বিআরটিসি বাস চলবে এই রুটে। সকালে উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় তিনি বলেন, গাজীপুরবাসীর যাতায়াতের সুবিধার্থে এই সার্ভিস চালু করা হয়েছে। গাজীপুর প্রতিনিধি এম নজরুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যাত্রীদের চাহিদার প্রেক্ষিতে এখন থেকে বিআরটি প্রকল্পটির আওতায় এয়ারপোর্ট থেকে শিববাড়ি পর্যন্ত বিদ্যমান 20.5 কিলোমিটার সড়কে বিআরটিসি বাস সার্ভিস চালু হয়েছে। প্রাথমিকভাবে 10টি বাস এই রুটে চলাচল করবে। যাত্রী ও স্থানীয়রা বলছেন, সড়কে এই সেবা কার্যক্রম শুরু হয় গাজীপুর থেকে ঢাকা এসে সহজে অফিস করতে পারবেন যাত্রীরা। এছাড়া গণপরিবহনের ধকল কাটিয়ে উঠতে সাহায্য করবে এসব প্রকল্প। এজন্য উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। যেহেতু এটা স্পেশাল লেন ইউজ করে যাবে, সেই ক্ষেত্রে জ্যামটা আমাদের গাজীপুরবাসীর জন্য জ্যামের যে একটা প্রবলেম ছিল সেটা কমে আসবে। সাধারণত ঢাকা গেলে আমরা তো এই জ্যামের ভয়ে রিক্সা দিয়ে টঙ্গী পর্যন্ত যাইতাম, ভিতর দিয়ে টঙ্গী থেকে তারপরে যাইতাম, বা ট্রেন ইউজ করতাম বেশি। বাসের কথা মানে একদম লাস্টে চিন্তা করতাম, কিন্তু আজকে প্রথমেই বিআরটিসি নতুন বাস প্রথমেই চিন্তা করলাম যে এটা দিয়ে যে দেখি কেমন হয় সার্ভিসটা, কেমন জ্যাম অ্যাভয়েড করতে পারে বা কিছু। বাচ্চাদের স্কুল এবং পরীক্ষা দুইটাই শেষ, এখন জাতীয় জাদুঘরে যাব। এখান থেকে শাহবাগের ভাড়া হয়েছে আপনার 130 টাকা। এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে ভাড়াটা একটু বেশি। ভালো লাগতেছে, একটা নতুন জিনিস চালু হলো। বিআরটিসি বাস আগে থেকেই চালু ছিল, কিন্তু এই বাসটা আজকে নতুন একটা জিনিস তো সবসময় আনন্দের। গাজীপুরবাসীর জন্য এই বিআরটিসি বাস এখন যে চালু হয়েছে, আমরা 1 ঘন্টার ভিতরে আশা করি ঢাকা যাইতে পারবো। সার্ভিসটা হইলে আমাদের দুর্ভোগ কিছু কমবে। আমরা সারা পাচ্ছি, এখন তো আজকে উদ্বোধন হচ্ছে, যাত্রীদের সারা পাচ্ছি। এই সময় যোগাযোগ উপদেষ্টা বলেন, বিআরটি প্রকল্পের জন্য নির্ধারিত বাস সংগ্রহে কাজ চলছে। জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে কর্মকর্তাদের তাগিদ দেন তিনি। এখানকার এই যে বিআরটি লেনের বাকি কাজগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এবং এটার জন্য এইখানে বিআরটিতে কিন্তু বিশেষ ধরনের বাস চলবে। সেই বাসগুলোর সংগ্রহ প্রক্রিয়া দ্রুত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। পুরোদমে বিআরটি প্রকল্প সম্পন্ন না হওয়া পর্যন্ত এ করিডোরের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার জন্য শিববাড়ি এয়ারপোর্ট গুলিস্তান রুটে বিআরটি এসি সার্ভিস চালু করা হয়েছে। আয়োজকরা জানান, এরই মধ্যে প্রকল্পের সহজ অংশে 97.69 ভাগ, বিবিএ অংশে 96.57 ভাগ এবং এলজিডি অংশে 100 ভাগ কাজসহ বর্তমানে মূল প্রকল্পের প্রায় 97.43 ভাগ কাজ সম্পন্ন হয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। বাহারি ফুলে সাজিয়ে তোলা হয়েছে পুরো চত্বর। নির্ধারিত সময়ের আগে স্মৃতিসৌধ প্রস্তুত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সহকর্মী দেওয়ান ইমনের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। রাত পোহালেই 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 30 লাখ শহীদ ও 2 লাখ বীরাঙ্গনার ত্যাগের বিনিময়ে বাংলার আকাশে উদিত হয় স্বাধীনতার লাল সূর্য। বিশ্ব মানচিত্রে জায়গা করে নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। যাদের আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে নীল আকাশে মুক্ত বিহঙ্গের মতো উড়ছে লাল সবুজের পতাকা, বিনম্র শ্রদ্ধায় তাদের স্মরণ করতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে ঝকঝকে করা হচ্ছে সৌধ প্রাঙ্গণ। বাহারি ফুলে সাজিয়ে তোলা হয়েছে পুরো চত্বর। গাছের সবুজ পাতা আর লাল ফুলের সমন্বয়ে রূপ দেয়া হয়েছে জাতীয় পতাকার। আমরা 16 ডিসেম্বরের উপলক্ষে কাজ করিয়া আমরা আনন্দ ভোগ করি। বিভিন্ন কাছে ওয়াশের কাজ আছে, বিভিন্ন ইভেন্টের কাজ করতেছে, বিভিন্ন কাজ করতেছে। প্রায় 1 মাস থেকে এই টাওয়ারের কাজ চলছে। প্রেসার মেশিন দিয়ে এটা ধোয়া হয়েছে আগে। এখানে গাঁথুনির কাজ হইতেছে, গাঁথুনি করতেছি, আবার ভাঙা যেগুলা ওগুলা ঠিক করতেছি।
নির্ধারিত সময়ের আগে স্মৃতিসৌধ প্রস্তুত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন কর্তৃপক্ষ। নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মণ্ডলী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য সাভার স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে। সাদা পোশাক, এবি ব্যান্ড, সকল স্তরের নিরাপত্তা আমরা রেখেছি যেন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের সমর্থকবৃন্দ অতি সুন্দরভাবে নিরাপত্তা সহকারে নির্বিঘ্নে আসা যাওয়া করতে পারেন। সেজন্য আমাদের সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ শেষ। 16 ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবেন জাতীয় স্মৃতিসৌধে। সশস্ত্র বাহিনীর সুসজ্জিত চৌকস দলের রাষ্ট্রীয় সালামের সঙ্গে সঙ্গে বেজে উঠবে বিহুগলে করুণ সুর। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত হবে স্মৃতিসৌধ। নিউজ ডেস্ক, দেশ টিভি। গণঅভ্যুত্থানে শহীদ রিয়াজুল গুলিবিদ্ধ হয়েছেন সাভারে। আশুলিয়া থানায় হত্যা মামলায় আসামি করা হয়েছে বরগুনার দিনমজুর হিরণ মাতব্বরকে। অনুসন্ধানে দেখা যায় হিরণ মাতব্বরের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে হত্যায় জড়িত না থাকলেও মামলায় আসামি করা হয়েছে। এতে ক্ষুব্ধ স্বয়ং শহীদ রিয়াজুলের স্ত্রীও। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ 7ম পর্ব। বরগুনা প্রতিনিধি রিয়াজ আহমেদের অনুসন্ধান জানাচ্ছেন এম এ আজিম। 5 আগস্ট সরকার পতনের পর সাভারে বিজয় মিছিলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন বরগুনার রিয়াজুল। ঘটনার প্রায় 4 মাস পর রিয়াজুলের ভাই আলম বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা করেন। সে মামলায় আসামি করা হয় বরগুনার দিনমজুর হিরণ মাতব্বরকে। এই হিরণ মাতব্বর গত 6 মাস ধরে মাটি কাটার কাজ করেন একটি স্বেচ্ছাসেবী সংগঠনে। হিরণ ভাই উনি বিগত প্রায় 5-6 মাস ধরে আমাদের এই জাগনারীর কাজের সাথে জড়িত, আমাদের সাথেই কাজ করে। তো আমরা একসাথেই কাজ করছি, উনি আমাদের সাথেই ছিল। উনি ঢাকা বা কোথায় যে ছাত্র আন্দোলনে লোক নিহত হয়েছে ওখানে যাওয়ার তো প্রশ্নই আসে না। ঢাকা গেলে না, কোথাও গেলে না, আমাকে লাগে কাজ করে। এই মাটি এই মামলাটা কিভাবে পড়লে? দুবেলা খাবার জোটাতে হিমশিম খাওয়া হিরণ হত্যা না করেও হত্যা মামলার আসামি। যেন মরার উপর খরার ঘা হিরণের জীবনে। আমি দিনমজুর কাজ করি, আমার সংসারে খাটাই ফাটাই কোনো লোক নাই। আমি খাটি, আমার 2-3টে বাচ্চা কাচ্চা, আমার কিস্তি বেঁধে আছে। আমি একদিন কাজ না করতে হলে আমার সংসার চলে না। আমি এই মিথ্যা মামলা আমি বাজি যদি হয়রানি হই, আমার সংসার চালানোর মতো কোনো লোক নাই। কেন বরগুনার দিনমজুর হিরণ রিয়াজুল হত্যা মামলার আসামি হলেন? দেশ টিভির অনুসন্ধানে মেলে চাঞ্চল্যকর তথ্য। এই হিরণের মেয়েকে ধর্ষণ চেষ্টা চালায় আলমের ভাইয়ের ভাগ্নি জামাই। তাকে বাঁচাতে হিরণকে হত্যা মামলায় ফাঁসিয়ে এখন ধর্ষণ চেষ্টা মামলা তুলে নেয়ার চাপ দিচ্ছে আলম। নারী শিশু মামলা ওই সময় এই কিছুদিন আগে আমার কইতে আছে যে দেখাই দিব, বুঝাই দিব, ক্ষমতা আছে, এতদিন পাই না, এখন বুঝানোর ক্ষমতা আছে, এখন বুঝাই দিব। এই এবার এই 2-3 দিন আগে শুনি যে আমি নাকি মামলায় বাজছি। আশুলিয়া থানায় হত্যা মামলার বাদী আলমের সাথে কথা বলতে চাইলে পাওয়া যায়নি তাকে। এমন মিথ্যা মামলা আর নিরীহ মানুষদের হয়রানির বিরুদ্ধে ক্ষুব্ধ নিহত রিয়াজুলের স্ত্রীও। তার দাবি বন্ধ করা হোক হয়রানি। আমার স্বামী মারা গেছে সাভারে, যে অপরাধী তাকেই সে সাজা দেওক। নিরপরাধ মানুষকে কাউকে আমি বাজানোর জন্য একমত না। আর আমার স্বামীরে দিয়ে কেউ বিজনেস করুক সেটাও আমি চাই না। আমি আবার আমার সন্তান ন্যায় বিচার চাই, বিচারপতির কাছেও চাই, দেশবাসীর কাছেও চাই, আল্লাহর কাছেও চাই। নিরীহ মানুষদের হয়রানি বন্ধ এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। নড়াইলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেবাশিস কুণ্ডু মিটুল, জিটিভির প্রতিনিধি মির্জা মাহমুদ হোসেন রন্টু সহ 22 জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রোববার সকাল 11টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হাদিউজ্জামান এই আদেশ দেন। এ সময় আসামিদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে আদালতের বাইরে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা। জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই মামলায় মাশরাফি বিন মুর্তজা সহ 90 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 400 থেকে 500 জনকে আসামি করা হয়। এর আগে গেল 10 সেপ্টেম্বর রাতে মামলাটি দায়ের করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ।
সংগঠনের নেতাদের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলার অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। রোববার দুপুরে কুষ্টিয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সংগঠনের নেতাকর্মীরা। এর আগে শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া পৌরসভা চত্বরে হামলার শিকার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এতে কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সায়াদ ইসলাম শ্রেষ্ঠ ও মুখ্য সংগঠক এমডি বেলাল হোসেন বাঁধন সহ কয়েকজন আহত হন। হামলায় গ্যাং গ্রুপ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা জড়িত বলে অভিযোগ করেন মুস্তাফিজুর রহমান। তাদের অভিযোগ, হামলায় নেতৃত্ব দেয়া শ্যাম সাদি, আমির হামজা ও প্রেম নামে 3 জন সরাসরি ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত। 24 ঘন্টার আলটিমেটাম দিলেও কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। দাবি জানান জড়িতদের দ্রুত গ্রেপ্তারের। সড়কে থামছেই না মৃত্যুর মিছিল। কুমিল্লা, যশোর ও বরগুনা এবং ঝালকাঠিতে আলাদা সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত হয়েছেন। দুর্ঘটনাগুলোতে আহত হন অন্তত 12 জন। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। কুমিল্লায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে 3 জন নিহত হয়েছেন। এ সময় আহত হন অন্তত 10 জন। রোববার দুপুর 12:30টার দিকে 14গ্রাম উপজেলার ঘাগড়া এলাকায় এই ঘটনা ঘটে। যশোরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক স্কুল ছাত্র ও এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হন আরও এক স্কুল ছাত্র। এত দ্রুত ছিল যার কারণে এটা আপনার গাড়ি নিয়ন্ত্রণ করতে পারেনি এরা। 2 জন মারা গেছে, তার ভিতরে একজন আছে ক্লাস 7-এ পড়ে গেছে। মূলত আছে ওরা তো গাড়ি ওভার স্পিড ছিল অনেক, কারণ এই গাড়িতে এখানে রাস্তায় তো স্পিড দেওয়া রয়েছে 60, সেখানে হয়তো 100-এর উপরে ওদের স্পিড ছিল। আমরা তাও করতে পারিনি, কোথা থেকে কোথায় যাচ্ছিল। রোববার দুপুর 1টার দিকে যশোর চুকনগর মহাসড়কের মনিরাপুরের চালকিডাঙ্গায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় 2 বন্ধু আসাবুল ও ইমন মোটরসাইকেল যোগে যশোরের দিকে যাওয়ার সময় অপর দিক থেকে আসা হাফিজুর চালকিডাঙ্গায় আসলে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে 2 চালক ঘটনাস্থলেই নিহত হন। পরে আহত ইমনকে স্থানীয়রা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। আমরা এখানে এসে হাসিবুল নামে একজন ব্যক্তিকে মৃত অবস্থায় পেয়েছি। আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছি। আরও খবর পেয়েছি 2 জন আহত হয়েছেন। এদিকে বরগুনায় ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন 1 জন। এ সময় আহত হন অন্তত 6 জন। রোববার ভোর 5টার দিকে আমতলী উপজেলার তুলার মিল নামক স্থানে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় একই পরিবারের 2 শিশু আহত ও শিশুদের মা ঘটনাস্থলেই নিহত হন। ঝালকাঠির রাজাপুরে রাস্তা পারাপারের সময় ইজিবাইক চাপায় এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। রোববার দুপুরে রাজাপুর ভান্ডারিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। মিয়ানমারের রাখাইন রাজ্যে মংডু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তাদের দখলে বাংলাদেশ ঘেঁষা 270 কিলোমিটার দীর্ঘ সীমান্ত। এর জেরে উত্তেজনা ছড়িয়েছে সীমান্তে। টহল জোরদার করেছে বিজিবি ও কোস্টগার্ড। ফের অনুপ্রবেশের অপেক্ষায় কয়েক লাখ রোহিঙ্গা। সৌরভ দেবের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের মাঝ দিয়ে বয়ে গেছে নাফ নদী। এপারে কক্সবাজার জেলা, ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্য। সম্প্রতি রাজ্যটির মংগডু শহর দখলে নেওয়ার ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তবে এই সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গেও রয়েছে স্থানীয় রোহিঙ্গাদের বিরোধ। এমন পরিস্থিতিতে উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে। আশঙ্কা করা হচ্ছে নতুন করে দেশে অনুপ্রবেশ ঘটতে পারে রোহিঙ্গাদের। মানে যে সমস্ত রোহিঙ্গা আছে তাদেরকে তো এরা মেনে নেবে না। ওই রোহিঙ্গাদের অনেক আত্মীয় স্বজন এখন বাংলাদেশে বিভিন্ন ক্যাম্পের মধ্যে অবস্থান করছে। তারা যে কোনো মুহূর্তে এই বাংলাদেশে প্রবেশ করার জন্য তারা খুব ওই ধরনের কী করতে প্রসেসিং করতেছে। 11-12 লক্ষ টাকার পরেও যদি তারা আবার যদি আমাদের দেশের মধ্যে যদি রোহিঙ্গারা অনুপ্রবেশ করে মানে চুরি করে ঢুকে যায়, তাহলে আমাদের কষ্টের কোনো সীমা থাকবে না। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় অনুপ্রবেশের জন্য সীমান্তের ওপারে অপেক্ষা করছে অসংখ্য রোহিঙ্গা, যারা দালালের মাধ্যমে অনুপ্রবেশ করতে চায় এপারে।
তবে সম্প্রতি বড় ধরনের কোনো অনুপ্রবেশের ঘটনা ঘটেনি দাবি করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সীমান্তে কঠোর নজরদারি করছে বিজিবি ও কোস্টগার্ড। এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশি সীমানায় আমরা কোনো অনুপ্রবেশ, বড় আকারে কোনো অনুপ্রবেশের কোনো ঘটনা আমরা শুনতে পাইনি। বিজিবি তাদের চেকপোস্ট বাড়িয়েছে, টহল বাড়িয়েছে সেখানে, যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে। আর এই ধরনের কোনো ঘটনা এখনো ঘটেনি আর কি। বিজিবি এবং কোস্টগার্ড তৎপরতা বেড়েছে তারা টহলও বাড়িয়েছে। আর সতর্ক আছি আমরা সব দিক দিয়ে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, গেল আগস্ট সেপ্টেম্বর 2 মাসে প্রায় 8,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে নতুন করে। নিউজ ডেস্ক, দেশ টিভি। উত্তরাঞ্চলে শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন। সর্দি, কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন অনেকে। এদিকে শীতে কাজে যোগ দিতে না পেরে বিপাকে খেটে খাওয়া মানুষ। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। ভোরের ঘন কুয়াশা জানান দিচ্ছে পৌষের আগমনী বার্তা। হিমশীতল বাতাস যেন শীতের তীব্রতা কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। রোববার এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.3 ডিগ্রি সেলসিয়াস। শীতের সকালে চায়ের স্টলে দেখা যায় আমজনতার ভিড়। এক কাপ চায়ের চুমুকই যেন উষ্ণতা ছড়ায়। আবার কাগজ পুড়িয়েও ওম নিচ্ছে অনেকেই। শীতের আনন্দ উপভোগ না করেই জীবিকার তাগিদে বেরিয়ে পড়েছেন আবার কেউ কেউ। খুব সমস্যা আমাদের, এই দেখেন কাজ করতে মন বলছে না, সব আগুন তাপাচ্ছি এখানে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে পঞ্চগড়ে ফুটপাতের দোকানে জমে উঠেছে গরম কাপড়ের বেচাকেনা। এ জেলায় তেঁতুলিয়ায় আজ সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 3 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে খুব কুয়াশা ছিল, এখন যদিও একটু রৌদ্র উঠছে, কিন্তু ঠান্ডা কিন্তু স্বাভাবিক আছেই। কামাই নেই, এখানে আসে বসে আছি, কোনো লোকজন উঠতে চায় না ভ্যানের ঠান্ডার কারণে। এদিকে ঘন কুয়াশায় আচ্ছন্ন নওগাঁ। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। খুব প্রয়োজন না হলে ঘরের বাইরে বের হচ্ছেন না সাধারণ মানুষ, অপেক্ষা করছেন রোদ ওঠার। অনেকে আবার জীবিকার তাগিদে তীব্র ঠান্ডা উপেক্ষা করে বের হয়েছেন। প্রচুর পরিমাণ ঠান্ডা, আর কুয়াশায় কোনো কিছু দেখা যাচ্ছে না, গাড়ির হেলমেট দিয়ে কোনো কিছু দেখা যাচ্ছে না, গাড়ি চালাতে পারছি না, লোকজন শহরে আসছে না শীতের কারণে। বিভিন্ন জেলায় ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। শিশুরা আক্রান্ত হচ্ছেন সর্দি, কাশি, নিউমোনিয়া রোগে। ভুগছেন বয়স্করাও। তাই বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। গরম কাপড় যেন পরে এবং গরম যেন জায়গা যেন সবসময় থাকে। আর একটা হলো, যদি তারপরেও কোনো সমস্যা দেখা দেয় তাহলে তাৎক্ষণিকভাবে যেন হাসপাতালে যান বা ডাক্তারের শরণাপন্ন হন। কুড়িগ্রামে অব্যাহত শীতের দাপটে বিপর্যস্ত জনজীবন। দিনের অধিকাংশ সময় চারপাশ ঢাকা থাকছে কুয়াশার চাদরে। দিনের বেলায়ও গাড়ি চলছে হেডলাইট জ্বালিয়ে। গরম কাপড় পরেই মাঠে কাজ করছেন কৃষকরা। শীত খেটে খাওয়া মানুষের ভোগান্তি বাড়িয়েছে দ্বিগুণ। আনাজ তরকারি আবাদ করি, মনে করেন বেগুন দিয়ে মনে করেন যে শীতের মধ্যে তোলা লাগে। আগামী কয়েকদিনে শীতের তীব্রতা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। আধিপত্যবাদী ভারতীয় মিডিয়া ও উগ্র হিন্দুদের বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র এবং অপপ্রচারের প্রতিবাদে সমাবেশ করেছে বগুড়ার সচেতন নাগরিক সমাজ। রোববার দুপুর 12টায় শহরের সাতমাথায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় পেশাজীবী সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময়ে বাংলাদেশের সম্প্রীতি বিনষ্টের লক্ষ্যে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা জানান, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হবে বন্ধুত্বের, গোলামির নয়। মেহেরপুরে বিদ্যালয়ের খেলার মাঠ দখল করে ভবন নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। অংশ নেন সদর উপজেলার হরিরামপুরের প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় মাঠ ছেড়ে অন্য জায়গায় ভবন নির্মাণের দাবি জানান সবাই। সন্তানদের চারিত্রিক ও নৈতিক মান তৈরিতে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন ইসলামিক স্কলার প্রফেসর মুখতার আহমদ। রোববার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে অভিভাবকদের সচেতন করার লক্ষ্যে নেচারিং ফিউচার লিডার্স শীর্ষক এক প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গবেষক ডক্টর মোহাম্মদ আতিউর রহমান, অধ্যক্ষ মোহাম্মদ তোফায়েল আজম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিস ইন্টারন্যাশনাল স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুর রহমান, সঞ্চালনা করেন তানজিম ইসফার। জমকালো আয়োজনে হয়ে গেল ব্র্যান্ড ফোরাম আয়োজিত বাংলাদেশ সি সুইট অ্যাওয়ার্ডস 2024। এবার এমডি অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মাহবুবুল আলম। চলতি বছরে বিভিন্ন ক্যাটাগরিতে 22 জন শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্বকে সম্মাননা দেওয়া হয়। বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব পণ্য উৎপাদন ও রপ্তানির মাধ্যমে দেশীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য এই অবদান ভবিষ্যতেও কর্পোরেট খাতে উন্নয়নের অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।